তো শীর্ষ নেতৃত্ব চাচ্ছে দল চাঁদাবাজ থেকে বেরিয়ে আসুক, কিন্তু তৃণমূলকে সে বের করতে পারছে না। এইভাবেই যারা ক্ষমতায় যাবে, যদি সিস্টেমগুলি একই বহাল থাকে, তাহলে তারা কখনোই ফেসিবাদের এই যে চোরাপথ, এই চোরাপথ থেকে তারা বের হয়ে আসতে পারবে না। সুপ্ত কিন্তু জাগ্রত চায়, সেই জায়গাগুলোতে সফল হতে পারে নাই, এবং সেই জায়গায় যে তারা সফল হতে পারছেন না, সেই জন্য যদি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা তারা চাইতেন, তাহলে আমরা বলতে পারতাম তারা সহযোগিতা চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে নাই, সেটাও তারা করেন নাই। কিন্তু এতদিন পরে এসেছে একজন উপদেষ্টা বলছেন যে কেন 1 বছরে রাজনৈতিক দলগুলো সেভাবে সহযোগিতা করে নাই, রাস্তায় আন্দোলন হয়েছে, সেই আন্দোলন হয়েছে। কিন্তু তিনি আরো কথা বলেছে, আরো মন্তব্য করেছিলেন, তারা তো বলেছিলেন যে বিভিন্ন দলগুলো ডিসি এডিসি এগুলো ভাগ করে নিয়েছিলেন, বিভিন্ন ক্ষমতার দখল নিয়েছিলেন, ভার্সিটি নিয়েছেন কেউ কেউ, নিয়েছেন বিভিন্ন এলাকার। এই জায়গাটায় উনি তো সেই মন্তব্য করেছেন। এই জায়গাটাও আমি মানে আপনাকে এই প্রসঙ্গেও বলতে চাই, ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যা করবে আমি তা জনগণের সামনে প্রকাশ করব। আর উচিত ছিল যে কে কি করেছে এর খতিয়ান জনতার সামনে প্রকাশ করে দেওয়া, আজকে পরিষ্কার হয়ে যেত। দেখুন, একটা প্রবণতা তো আছে, শেখ হাসিনা তো একদিনে তিনি এই অবস্থায় যাননি, বিভিন্ন সরকার এসেছে, প্রথমে কেউ 1 ধাপ অগ্রসর হয়েছে, পরের বার 2 ধাপ অগ্রসর হয়েছে, এভাবে অগ্রসর হতে হতে চূড়ান্ত ধাপে এসেছে হলো বিগত সরকার। কিন্তু যারা এর আগে বিভিন্ন সময় দেশ শাসন করেছে, তাদের মধ্যে ওই সমস্ত ফেসিবাদী আচরণের কিছু অংশ কি আমরা দেখি নাই? আমরা তো দেখেছি, হ্যাঁ, কিছু কম বেশি, সেটা তো স্বাভাবিক, পরের বার আরো বেশি হয়। এখন ওই প্রবণতা অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আপনাকে একটু আটকাইবে, আগামী নির্বাচনের পর কি দেখবেন? আগামী নির্বাচনের আমরা তো সংখ্যা প্রকাশ করছি। হ্যাঁ, কি সংখ্যা প্রকাশ করছেন যদি একটু খুলে বলতেন। আমি সংখ্যা প্রকাশ করছি যে আমরা যা চেয়েছিলাম যে এই জায়গাগুলোর, যে জায়গাগুলো দিয়ে ফেসিবাদ আস্তে আস্তে তৈরি হয়, একটা সাধারণ রাজনৈতিক দলকে ফেসিবাদে পরিণত করে যে সিস্টেম, সেই সিস্টেমটার একটা পরিবর্তন চেয়েছিলাম। সেই সিস্টেমের আংশিক পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা সাধুবাদ জানাই, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের যে দাবিগুলি ছিল তার মধ্যে কিছু কিয়দংশ ওনারা বাস্তবায়ন করেছেন, ওনারা সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু তারপরও আইনি ভিত্তির সামান্য অংশ ওনারা বাস্তবায়ন করেছেন। সেটা যদি গণভোটে হাঁ ভোট যদি না জিতে, যদি গণভোটে যদি হাঁ ভোট না যেতে, তাহলে একটা প্রশ্ন আসে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হাঁ অবশ্যই জিতবে। এদেশের মানুষ এই জুলাই আগস্টে সবাই নেমেছিলেন, অতএব তারা সংস্কার চান। এটা রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দলগুলো আমরা যদি নাও বুঝি, জনগণ কিন্তু এই সংস্কারটা চায়। ফেসবুকে যারা না বলছে তারা কারা? তারা একটি দলের সমর্থক, তারা নির্দিষ্ট একটি দলের সমর্থক। আমাদের এখানে তো দলান্ধ লোক আছে, কিন্তু দলের ঊর্ধ্বে উঠে জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, আগামীর সুশাসনের জন্য যারা চিন্তা করে, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের দাসত্ব করে না। সেটা আমার রাজনৈতিক দলের দাসত্বও করে না, অন্য কোনো রাজনৈতিক দলের দাসত্বও করে না। তারা চায় সিস্টেমটা পরিবর্তন হোক। একটা জিনিস লক্ষ্য করুন, স্বাধীনতার 10 বছর ব্যবধানের মধ্যে অনেক দেশ একেবারে উন্নততর রাষ্ট্রে পরিণত হয়েছে, আর আমরা স্বাধীনতার এত 54 বছর পার হয়ে যাওয়ার পর এখনও আমরা দরিদ্রতম দেশের পর্যায়ে আছি। এর পেছনে তো দেশের সাধারণ মানুষ দায়ী নয়, কৃষক দায়ী নয়, শ্রমিক দায়ী নয়, প্রবাসীরা দায়ী নয়, মানে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা দায়ী নয়। দায়ী কারা? তারা এতদিন তারা দেশ শাসন করেছে, তাদের সিস্টেমটাই তারা এমনভাবে তৈরি করেছে, জনগণের উপার্জিত অর্থ তারা ভোগ করে, জনগণের সম্পদ তারা বিদেশে পাচার করে, জনগণের প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত করে তারা নিজেদের সুবিধার পাহাড়কে উঁচু করে। অতএব ওই সিস্টেমটাকে আমরা বদল করতে চেয়েছিলাম, এবার আমরা সফল হইনি, এটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়েছে। আমরা অল্প কিছু বিষয়ে হয়তো ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি, এই জন্য জনগণ এই যে ইতিবাচক যতটুকু পৌঁছতে পেরেছি এইটাও যেন বাতিল না হয়ে যায়, এই জন্য যেন তারা হ্যাঁ ভোটে ভোট দেন। আমার যে প্রশ্ন, আপনাদের দল বা জামাত সহ যে আন্দোলনটা করছেন, গণভোটে তো নির্বাচনের আগের কথা বলছেন আপনারা, কিন্তু সেই গণভোটে যখন বক্তব্য রাখেন আপনারা, তখন একটি দল সংস্কারের পক্ষে না, সেই দলটা কারা? না, এখানে তো গোপনের কিছু নাই। এখানে আমরা বলেছিলাম যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলি আছে, যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি আছে, এইটার নিয়োগটা যেন সরকারি দলের হাতে না থাকে, একক হাতে না থাকে, এটা যেন, তাহলে এই নিয়োগগুলি যদি একক মানে সরকারি দলের হাত দিয়ে না হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রকে রক্ষা করবে। বিএনপি সেক্ষেত্রে
তারা এটা মানতে রাজি না, নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা উচ্চ কক্ষে পিআর চেয়েছি, নিম্ন কক্ষেও পিআর চেয়েছি। উচ্চ কক্ষে পিআর তারা চান, তবে সেটা ওই মহিলা সিটের মতো এরকম চান। মানে প্রত্যেকটা সংস্কারের জায়গায় বিএনপির আপত্তি ছিল। গণভোটে যদি না বিজয় হয় তাহলে তো আপনারা এইসব পাবেনই না। এটা শুধু তো এইখানে না, গণভোটে বিজয়ী হলো, কিন্তু সেই সরকার গিয়ে যদি আগামী ইয়াতে মানে সংসদে এটা না করে, সেইটার ব্যবস্থাও তো এই অন্তর্বর্তীকালীন সরকার এই তার সিদ্ধান্তের মধ্যে রাখে নাই। কারণ 270 দিন যেটা রেখেছে এটা নাই, এটার মধ্যে নাই। অতএব আমরা খুব শঙ্কিত, দেশ আরো মহা ফেসিবাদের দিকে অগ্রসর হচ্ছে কিনা। আমরা একটা পদধ্বনি শুনতে পাচ্ছি ফেসিবাদের। আমরা এখানে বিএনপিকে দোষী করতে চাই না, যে দলই এই সিস্টেমে ক্ষমতায় যাবে, সেটা যদি আমার দলও হয়, সেও ফেসিবাদে রূপান্তরিত হবে। অতএব এই সিস্টেমগুলি পরিবর্তন করা প্রয়োজন। তাহলে আমি যদি বলি জুলাই অভ্যুত্থানে এতগুলো প্রাণ যে গেল, তাদের দায়গুলো কারা নেবে? আমি যারা প্রাণ দিয়েছে, এই প্রাণ দেওয়া, এই রক্ত দেওয়া বৃথা যাবে না। যে মাটি মজলুমের রক্তে রঞ্জিত হয়, সেই মাটি থেকেই মানে সাফল্যের বীজ রচিত হয়, আমার কাছে এটা মনে হয়। আগামীতে যে ক্ষমতায় যাবে, সে ওই সিস্টেমগুলি বহাল থাকলে অবধারিতভাবে সে কিন্তু ফেসিবাদে। আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা দল খুব ভালোভাবে চাচ্ছে তার দলের কেউ চাঁদাবাজি করবে না, করবে না, সে খুব সুন্দর কথা বলছে, কিন্তু তৃণমূল পর্যায়ে দেখা যায় তার কোনো ইম্প্যাক্ট পড়ছে না। কেন পড়ছে না? কারণ দলের যে ইকোসিস্টেম, দলের যে মানে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কোনো পরিবর্তন করা হয় নাই। যার কারণে 15-16 বছর পর এসে তারা ভাবছে আমরা অনেকদিন ক্ষুধার্ত আছে। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছেন, একজন বলছে যে আমি কিছু বলি নাই এতদিন, যে আমার নেতাকর্মীরা এতদিন না খেয়েছিল। দেখতে পাচ্ছেন, একটা সিস্টেমটা বহাল থাকার কারণে হয়তো শীর্ষ নেতৃত্ব চাচ্ছে দল চাঁদাবাজ থেকে বেরিয়ে আসুক, কিন্তু তৃণমূলকে সে বের করতে পারছে না। এইভাবেই যারা ক্ষমতায় যাবে, যদি সিস্টেমগুলি একই বহাল থাকে, তাহলে তারা কখনোই ফেসিবাদের এই যে চোরাপথ, এই চোরাপথ থেকে তারা বের হয়ে আসতে পারবে না। কারণ 2 বছর পরই যখন জনতার দাবি তারা সামাল দিতে পারবে না, তখন তারা কঠোর হবে। আর কঠোর হলেই জনতা এটা প্রতিরোধ করার চেষ্টা করবে। তখন তারা সিংহাসন বাঁচানোর জন্য যে কোনো মূল্যে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। অতএব ওই আবারও সেই ফেসিবাদের পথে যাত্রা। তবে এবার আগামীতে যারা যাবে, তাদের ফেসিবাদের পথে যাত্রা এত সহজতর হবে না। আমি বেশ কয়েকটা টকশোতে বলেছি, আগামীতে যেই ক্ষমতায় বসুক, সে একটা জ্বলন্ত এবং ঘুমন্ত, মানে এখনো পুরোপুরি জ্বলে নাই কিন্তু জ্বলবে, সুপ্ত কিন্তু জাগ্রত একটা আগ্নেয়গিরির উপরে তার আসনটা বসবে। অতএব যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগলপাড়া হয়ে গেছি, আমার মনে হয় না জনতা এত সহজে ছেড়ে দেবে। কারণ হলো 2000 মানুষের, আপনি বলেছেন 1400, কিন্তু জাতিসংঘের হিসাবে এটা প্রায় 2000। এই 2000 মানুষের মৃত্যু এখনো আমাদের চোখের সামনে লেগে আছে। এখনো স্কুল পড়ুয়া সেই ছাত্রদের ঘামে ভেজা শরীরগুলি আমার চোখের সামনে ভাসছে, তাদের পায়ে আঘাত, হাতে আঘাত। আমার মনে আছে, আমি যখন গেছি, আমি বললাম যে আমি তোমাদের বাবার মতো, বলো তোমাদের জন্য কি করতে পারি। সে ওই ছেলেগুলির দিকে, চোখের দিকে তাকালে, মানে ওই সময়টা ভাবলে এখনো চোখ দিয়ে পানি পড়ে। অতএব এত সহজ হবে না সামনের দিন।